ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রমণ প্রতিহতের সক্ষমতা চাই, বললেন প্রধানমন্ত্রী। আরও থাকছে, ডোনাল্ড ট্রাম্প টিকে আছেন, ভালোভাবেই টিকে আছেন। আরও জানাবো, নির্বাচন নিয়ে জর্জিয়ায় তুমুল লড়াই। আরও জানাবো, এক রকেটে 13 স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজে, বললেন কাদের। আরও থাকছে, বাইডেন এলে লাভ দেখছে ভারত, কিন্তু মোদির কি হবে। আরও জানাবো, যখন জানা যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। আরও জানাবো, স্টার গ্রুপের চ্যানেল বন্ধ বাংলাদেশে। বসলো পদ্মা সেতুর 36তম স্প্যান। আরও জানাবো, যে কারণে নেপালি গোর্খাদের নিয়োগ দিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে, আমাদের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবেন না, বললেন জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, বাইরের যে কোনো আক্রমণ প্রতিহত করার সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ কমিশনিং করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, তবে বাইরের কোনো সূত্র যদি বাংলাদেশে আক্রমণ চালায় তবে আমরা এটিকে প্রতিহত করার সক্ষমতা অর্জন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা পররাষ্ট্র নীতিমালা তৈরি করেছিলেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমরা এই নীতিতে বিশ্বাসী। নৌবাহিনীর 5টি আধুনিক যুদ্ধজাহাজ কমিশন করেন শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করতে যাচ্ছে 2টি আধুনিক ব্রিগেড, বানুজা, উমর ফারুক ও আবু উবাইদা, একটি করবেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং 2টি জরিপ জাহাজ বানুজা, দর্শক ও তল্লাশি। প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল চট্টগ্রামের বানুজা শাখার নৌ জেটিতে জাহাজগুলোর ক্যাপ্টেনদের হাতে আনুষ্ঠানিকভাবে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। কমিশনিং ফরমান পাওয়া জাহাজ 5টির ক্যাপ্টেনরা হলেন প্রত্যাশার ক্যাপ্টেন এম এ শামসুল হক, উমর ফারুকের ক্যাপ্টেন গাজী গোলাম মুর্শেদ, আবু উবাইদার ক্যাপ্টেন আশরাফুল জামান, তল্লাশির লেফটেন্যান্ট কমান্ডার কামরুল হাসান ও দর্শকের লেফটেন্যান্ট কমান্ডার নাজমুস সাকিব সৌরভ। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নির্বাচনে এখনও ভালোভাবে টিকে আছেন বলে মনে করছে তার প্রচারণা শিবির। ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনে জয়ী হবেন এবং শুক্রবারের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। খবর দ্য ফ্রান্সের ফক্স ও নিউ ইয়র্ক টাইমসের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ব্যালট গণনার যে চিত্র, তাতে সুস্পষ্টভাবে কাউকে বিজয়ী বলার মতো পরিস্থিতি হয়নি। অবশ্য ভোট গণনায় যে চিত্র ফুটে আসতেছে তাতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ের পথে রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পকে এখনই পরাজিত হিসেবে বিবেচনার সময় আসেনি উল্লেখ করে সংবাদ সম্মেলনে তার প্রচারণা শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প টিকে আছেন এবং ভালোভাবেই টিকে আছেন। ট্রাম্পের প্রচারণা দলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার এমনকি আরও এক ধাপে গিয়ে ট্রাম্পই বিজয়ী হবেন বলে মনে করেছেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিজয়ী হবেন, তিনি নির্বাচনে জিতবেন এবং সেটা আগামীকাল শুক্রবারের মধ্যে। যুক্তরাষ্ট্রের জনগণের কাছে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট পেন্সে আরও 4 বছর হোয়াইট হাউসে থাকছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুক্রবার সকাল 9টা পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত দ্য অ্যাসোসিয়েশন প্রেস ও গার্ডিয়ানের মতে বাইডেন পেয়েছেন 264টি ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকটোরাল ভোট। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এখন জর্জিয়া 16টি ইলেকটোরাল ভোট, নেভাদা 6টি ইলেকটোরাল ভোট, অ্যারিজোনায় 11টি ইলেকটোরাল ভোট ও পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল ভোট। এই 4 রাজ্যে ঝুলে আছে 2 প্রার্থীর ভাগ্য। তবে কোনো সংবাদ মাধ্যমের চোখ নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোটের দিকেও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় জর্জিয়া রাজ্যে তুমুল লড়াই চলছে। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান আরও কমে এসেছে। তিনি এখন মাত্র 2497 ভোটে এগিয়ে আছেন। 99% ভোট গণনা শেষ হয়ে গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ট্রাম্প পেয়েছেন 24,47,015 ভোট। এটি মোট ভোটের 49.4%। আর ডেমোক্র্যাট দলের জো বাইডেন পেয়েছেন 24,44,518 ভোট। এটিও মোট ভোটের 49.4%।
জর্জিয়া বিশ্বস্ত রিপাবলিকান রাজ্য হিসেবে পরিচিত। এদিকে উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার সফলভাবে 13টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে চীন। আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি করা 10টি বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সহ সবগুলো স্যাটেলাইট বেইজিং সময় বেলা 11:19 একটি লং মার্চ 6 বাহন রকেটে করে উড়ে যায়। লং মার্চ রকেট সিরিজের মাধ্যমে শুক্রবারের উৎক্ষেপণটি ছিল 351তম। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখন বিএনপি অন্ধকার দেখে। যাদের দেখার চোখ নেই তারা তো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চূড়াগুলি খুঁজে। শুক্রবার সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলে সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ জিম্মি নয়, বরং এখন হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার মুক্ত। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল সহ দেশের মানুষের উন্নত জীবন দেয় শেখ হাসিনার লক্ষ্য। ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল সাহেব বলেছেন, আমি নাকি শুধু বিএনপির কথা বলি। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমে গেছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়। তারা শুধু নিজেদের অংশটুকু শুনতে পায়, অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানো এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক। আমি বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় মুক্ত ছিলাম, কিন্তু ফখরুল সাহেব ছাত্র জীবনে ভালো অভিনয় করতেন। সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল সাহেব তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেকেই। ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চান, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না। আর এজন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি। ফখরুল সাহেবের রাজনীতির কারণে যা বলেন তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেতুমন্ত্রী। এদিকে আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন জো বাইডেন। ডেমোক্রেট এই নেতা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে ইতিমধ্যে হিসাব নিকাশ শুরু করেছে বিভিন্ন দেশে। প্রতিবেশী ভারত এরই মধ্যে নানা দিক বিবেচনায় নিয়ে বাইডেনের আমলে তাদের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে ফেলেছে। পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কি বদল ঘটতে পারে। এক্ষেত্রে প্রথমেই উঠে আসে H-1B ভিসার কথা। আমেরিকা ফার্স্ট নীতিতে সামনে রেখে কড়া ভিসা নীতি এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। এই পরিস্থিতিতে বাইডেন নিলে ভিসা নীতি কিছুটা শিথিল হবে বলে আশাবাদী নেটিজেনদের একাংশ, কিন্তু সেখানেও একটা আশঙ্কা থাকছে। করোনা পরিস্থিতিতে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে আমেরিকানদের চাকরির বিষয়টিকে প্রাধান্য দিয়েছে ট্রাম্প, যা জনমানুষে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে বাইডেন ভিসা নীতি শিথিল করে অভিবাসীদের কাজের পথ কতটা প্রশস্ত করবেন প্রশ্ন থাকছেই। দ্বিতীয় বিষয়টি অবশ্যই চীন। ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা বাইডেন চীনের ব্যাপারে আরও কার্যকর নীতি নেবেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেও জিনজিয়াং প্রদেশে উইঘুরদের উপর আক্রমণ, হংকং ও তাইওয়ানে চীনের নীতি নিয়ে একটি শব্দ খরচ করেননি। উল্টো দিকে বাইডেন বরাবরই চীনের এই নীতির ঘোর সমালোচক। এক্ষেত্রে শুধু বাণিজ্য নিষেধাজ্ঞা নয়, কূটনীতিক ক্ষেত্রেও চীনকে বাইডেন চাপে রাখবেন বলে অনেকে মনে করছেন বিশেষজ্ঞরা। আর চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত খারাপ হয়, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তত ঠিকই ভালো হয়, কিন্তু সেখানেও একটা আশঙ্কার জায়গা থাকছেই। লাদাখ সীমান্তে আগ্রাসন থেকে শুরু করে নানা বিষয়ে ট্রাম্প ভারতকে সোচ্চার সমর্থন ও চীনের বিরোধিতা করেছেন, কিন্তু অভিজ্ঞ রাজনীতিক বাইডেন এ ব্যাপারে অনেকটাই ভারসাম্য নীতি নেবেন বলে ধারণা করছে বিশেষজ্ঞদের এক দল। এক্ষেত্রে চীন প্রশ্নে বাইডেনের ঘোষিত সমর্থন ভারত পাবে কিনা থাকছে সংশয়। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উঠে আসছে একটা প্রশ্ন, তা হলো বাইডেন এলে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক উন্নত হবে, এটা মোটামুটি স্পষ্ট, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক ততটা মধুর হবে কি? ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। বিশেষজ্ঞদের মতে সেটা দুজনের অতি দক্ষিণপন্থী মতামতের কারণে। পূর্বসূরি ওবামার সাথে বারাক সম্বন্ধের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রীর, কিন্তু 2015 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অতিথি হয়ে আসা ওবামা ভারতের অতি সহিংসতার আবহ নিয়ে মুখ খুললে পিছপা হননি। তার বড় কারণ ওবামা বরাবর মানবাধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার।
ঠিক একইভাবে বাইডেনও মানবাধিকার প্রশ্নের সরব কাশ্মীরের 370 ধারা বিলুপ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কমলা হ্যারিসও। ফলে মানবাধিকার লাভ জিহাদের মতো বিষয় বা এনআরসি সিএএ প্রসঙ্গে বাইডেন চুপ থাকবেন একথা মনে করার কোনো কারণ নেই। আর সেখানে চিন্তা মোদিপন্থীদের। বাইডেনের মতাদর্শ আজ করে হোয়াইট হাউসে ফের ট্রাম্পকে দেখতে চায় গোয়েরা শিবির। সে আশা পূরণ হবে কিনা তা জানতে অবশ্যই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা করা না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল আটকে আছে। আর ওই রাজ্যগুলোর ফলাফলের দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন আজ আরও পরের দিকে যে সময় ভোটের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বিবিসির খবরে কিছু তথ্য দেওয়া হয়েছে। জর্জিয়া দিনের আরও আগের দিকে রাজ্যে একজন গুরুত্বপূর্ণ নির্বাচন কর্মকর্তা জানিয়েছে যে স্থানীয় সময় বেলা 12:30টায় গ্রেস মান সময় বিকাল 5:30 ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে। কিন্তু সেই সময় পার হয়েছে, এখনো সেই তথ্য আসেনি। রিপাবলিকানরা এই রাজ্যে গণনার বিরুদ্ধে আজ মামলা দায়ের করেছে। তাদের দাবি 10,000 লোকের ভোট পড়েছে যারা ওই রাজ্যের বাসিন্দা না। অ্যারিজোনা স্থানীয় সময় রাত 9টায় আগে নতুন কোনো তথ্য আসার সম্ভাবনা নেই। কয়েকটি টিভি চ্যানেল ইতিমধ্যে বলে দিয়েছে যে বাইডেন এই রাজ্যে জিতেছেন, কিন্তু বিবিসি এখনো এই সম্পর্কে কোনো তথ্য দেবে না। পেনসিলভেনিয়া রাজ্যের রিপাবলিকান আইনসভা ভোটের আগে যে কোনো ব্যালটপত্র গণনা নিষিদ্ধ করেছিল। এর ফলে মনে করা হচ্ছে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েকদিন লেগে যাবে। নর্থ ক্যারোলাইনা 12 নভেম্বর আগে ফলাফল আসার সম্ভাবনা কম। ভোটের দিন ডাকযোগে যেসব ব্যালট পাঠানো হয়েছে তা 12 নভেম্বর পর্যন্ত আসবে এবং সেগুলো সবই গণনা করা হবে। এদিকে স্টার জলসা, স্টার প্লাস সহ বিভিন্ন ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। চ্যানেলগুলো পরিবেশক জাদু ভীষণের সাথে সমস্যার সমাধান না হওয়ায় বাংলাদেশের স্টার গ্রুপের ওই চ্যানেলগুলো বুধবার থেকে সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব প্রতিষ্ঠাতার সভাপতি এস.এম. আনোয়ার পারভেজ সাংবাদিকদের বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী 4 নভেম্বর সন্ধ্যা 6টার দিকে স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা। তবে যেসব অপারেটর কোয়াবের সদস্য নয় তারা সম্প্রচার চালু রেখেছে জানিয়ে আনোয়ার পারভেজ বলেন, আমরা বন্ধ রাখার আহ্বান জানিয়েছি। এর ফলে দেশের মোট 75% দর্শক এবং ঢাকার প্রায় 95% দর্শক এসব চ্যানেল দেখতে পারছেন না। গত 28 অক্টোবর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাদু ভিশনের বিভিন্ন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পূর্ণ সংযোগ না দিলে 4 নভেম্বর থেকে এসব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে 4টি বিদেশি পে চ্যানেল পরিবেশক রয়েছে। এর মধ্যে জাদু ভিশন লিমিটেড, স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে বাংলাদেশের পরিবেশক হিসাবে 2010 সাল থেকে ব্যবসা করে আসছে। জাদু ভিশনের মালিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সাবেক আনিসুল হকের ছেলে নাবিদুল হকের। জাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ বলেন, বর্তমানে দেশে 600-এর উপর বৈধ কেবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে। অল্প কিছু অপারেটর স্টার জলসা বয়কটের নামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে দাবি করে কুনাল বলেন, তারা নানা অজুহাতে বিপুল পরিমাণ বিল পরিশোধ করছে না। সমস্যার সমাধানে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা চেষ্টা করছে সমস্ত বাংলাদেশের কেবল অপারেটরদের বিল অনৈতিকভাবে ওয়ান অ্যালায়েন্স নামক সংগঠনের মাধ্যমে জোরপূর্বক সংগ্রহ করতে, যা ব্যবসায়িক নীতি আইনের পরিপন্থী। আমরা বরাবরই সমস্যার সমাধানে আগ্রহী। কোনো কেবল অপারেটর যদি বিল পরিশোধের মাধ্যমে এককভাবে বসে সমঝোতা করতে চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। সমস্যার সমাধানে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাদু ভিশনের এই কর্মকর্তা বলেন, কেবল অপারেটর এবং পে চ্যানেল সরবরাহকারীদের মধ্যে সরকার অনুমোদিত একটি সার্বজনীন সাবস্ক্রিপশন চুক্তি সরকার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। এর ফলে কেবল অপারেটররা ঝামেলা ছাড়াই ব্যবসা করতে পারবেন এবং সরকার ও রাজস্ব থেকে বঞ্চিত হবেন না। এদিকে মাত্র 6 দিনের ব্যবধানে শুক্রবার পদ্মা সেতুর 36 নম্বর স্প্যান বসানো হয়েছে। এতে দেশের 5400 মিটার দৃশ্যমান হয়েছে। আর মাত্র 5টি স্প্যান বসানো হলেই পুরো 6150 মিটার দীর্ঘ পুরো সেতু দৃশ্যমান হবে। বিজয় দিবসের আগে সবকটি স্প্যান বসানো শেষ হবে বলে আশাবাদ করেছে কর্তৃপক্ষ। মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর খুঁটির উপর 1B নামের 36 নম্বর স্প্যানটি শুক্রবার সকাল 10:15টার দিকে বসানো হয়েছে। এই স্প্যানটি মাওয়া তীরের একেবারেই কাছে। 35তম স্প্যানটি বসেছিল 31 অক্টোবর। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুর 36 নম্বর স্প্যান স্থাপনের পর আমরা আশা করছিলাম আগামী বিজয় দিবসের আগেই 10 ডিসেম্বরের মধ্যে বাকি সব স্প্যান বসিয়ে দিতে পারব ইনশাল্লাহ।
তিনি আরও জানান, সেতু মাওয়া প্রান্তের প্রথম স্প্যানটি 1A স্থাপন করলে সেতুর মাওয়া প্রান্তের সঙ্গে বন্ধন হয়ে যাবে। 16 নভেম্বর এই 1 ও 2 নম্বর খুঁটিতে স্প্যানটি উঠবে। এটি হবে 38তম স্প্যান। এর আগে 11 নভেম্বর সেতুর 9 ও 10 নম্বর খুঁটিতে 37তম স্প্যান 2C স্থাপন করা হবে। এছাড়া 23 নভেম্বর 10 ও 11 নম্বর খুঁটিতে 39তম স্প্যান, 2 ডিসেম্বর 11, 12 নম্বর খুঁটিতে 40তম স্প্যান ও 10 ডিসেম্বর সর্বশেষ 41তম স্প্যান ও 12 ও 13 নম্বর খুঁটির উপর বসার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 10:30টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ানি নামের ভাসমান জাহাজটি 1B নামের স্প্যানটি নিয়ে নির্দিষ্ট খুঁটির উদ্দেশ্যে রওনা দেয়। 2 ঘন্টা পর দুপুর 12:30টায় স্প্যানটি খুঁটির কাছে পৌঁছে। পরে এটি খুঁটিতে বসানোর জন্য উচ্চতায় উঠানো হয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এটি বৃহস্পতিবার স্থাপন সম্ভব হয়নি। দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, অক্টোবর মাসে 4টি স্প্যান বসানো হয়েছে। নভেম্বরও 4টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি। আর এই 42টি খুঁটির উপর স্প্যান বসবে 41টি। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 42টি পিলারের উপর 41টি স্প্যান বসিয়ে 6.5 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি খুঁটি এর মধ্যে দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর 2021 সালেই খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিক গুর্খাদের নিয়োগ করার যে বহু পুরনো পরস্পর আছে, নেপালে তা নিয়ে বিতর্কের পরও সেই রীতি আপাতত বজায় থাকছে বলে জানা যাচ্ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাবানে এই মুহূর্তে নেপাল সফর করেছেন। তাকে বৃহস্পতিবার নেপালে সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল খেতাবে ভূষিত করা হয়েছে। সেনাপ্রধান নারাবানের সঙ্গে নেপালে তার কাউন্টার পার্টি জেনারেল পূর্বচন্দ্র থাপার বৈঠকেই গোর্খাদের নিয়োগের বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানিয়েছে। কিন্তু নেপালে বিষয়টি কেন বারবারই বিতর্কের মুখে পড়ছে? এত বিতর্কের পরও কেন ভারত তাদের সেনাবাহিনীতে গোর্খাদের পেতে এত উৎসুক? ভারতের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীগুলো মিলিয়ে প্রায় 50,000-এর মতো গোর্খা সেনা কর্মরত, তারা সবাই প্রতিবেশী নেপালের নাগরিক। দেশটির সেনাবাহিনীতে নেপালের গোর্খারা যোগ দিয়ে আসছেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে, যে স্ট্র্যাটেজিক 47-এর দেশভাগের পর অব্যাহত থেকেছে। কিন্তু 3 মাস আগে নেপাল ও ভারতের মধ্যে সীমানা নিয়ে বিরোধের পটভূমিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গোয়ালি ঘোষণা করেন, যে চুক্তির আওতায় এই নিয়োগ হয়ে আসছে তা এখন অপ্রাসঙ্গিক। এরপরই ভারতীয় সেনাবাহিনীতে গোর্খাদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কাঠমান্ডুতে নিরাপত্তা বিশ্লেষক ও ভাষ্যকার ইন্দ্রা অধিকারী বলেন, এই ইস্যুটা নিয়ে নেপালে আসলে নানা রকমের মত আছে। আলট্রা ইন্টারন্যাশনাল বা উগ্র জাতীয়তাবাদীরা বলেন, নেপালের মানুষ কেন ভারতের হয়ে লড়তে যাবেন? কোনোদিন যদি নেপালের সঙ্গে ভারতের যুদ্ধ বা সংঘর্ষ হয় তাহলে তাদের ভূমিকাই বা কী? আবার লিবারাল বা উদারপন্থীদের মত হলো, নেপালীয়রা যদি বিশ্বের নানা দেশে নিরাপত্তা বাহিনীতে কাজ করতে যেতে পারেন তাহলে ভারত বা কেন নয়? ভারত ঘরের কাছে, সহজেই দেশেও আসা যায়। সেখানে সেনাবাহিনীতে বেতন ও সুযোগ সুবিধা অনেক বেশি। ফলে নেপাল যদি তার তরুণদের অন্য চাকরি না দিতে পারেন তাহলে তারা ভারতে যাবেনই বা না কেন? বস্তুত স্বাধীন ও সার্বভৌমত্ব একটি দেশের নাগরিকরা কেন অন্য দেশের সেনাবাহিনীর হয়ে লড়বেন? এই মৌলিক প্রশ্নে ভারতের বাহিনী গোর্খা সেনাদের নিয়োগ নিয়ে নেপাল বারে বারে অস্বস্তি তৈরি করেছে। 8 বছর আগেও একবার নেপাল এই প্রথা বন্ধের জোরালো দাবি উঠছিল। তবে ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও গোর্খা রাইফেলসের সাবেক কমান্ডার মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেন, নিয়োগে 200 বছরের বেশি পুরনো ঐতিহাসিক পটভূমি আছে। আমার রেজিমেন্ট ছিল ফার্স্ট গোর্খা রাইফেল, যেটাতে বলা যায় আদি গোর্খা রাইফেল, আর সেটির প্রতিষ্ঠাতা হয়েছিল 1816 সালের 19 ফেব্রুয়ারি। ওই বাহিনীর 200 বছর পূর্তিও আমরা উদযাপন করেছি। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বভাবতই ভারতের সেনাবাহিনী বহরে অনেক বৃদ্ধি পায়। প্রায় 20 লাখ সদস্য ছিল তখন। যুদ্ধ শেষ হওয়ার পর বাহিনীর আকারে কমানো হয়, গোর্খাদের সংখ্যাও কমে আসে। কিন্তু গোর্খাদের অনশন দেওয়া হয়েছিল, তারা ভারত বা ব্রিটেনের বাহিনীতে যোগ দেবে নাকি বাহিনীর চাকরি ছেড়ে নেপালে ফিরে যাবে। ভারত, নেপাল ও ব্রিটেনের মধ্যে এই নিয়ে দ্বিপাক্ষিক চুক্তিও হয়েছিল তখন। সেই ধারাবাহিকতায় আজও ভারতীয় সেনাবাহিনীতে প্রতি বছর প্রায় 1300 গোর্খা রিক্রুট করে থাকেন। তাছাড়া ব্রিটিশ আর্মি ও সিঙ্গাপুর পুলিশের জন্য নেপাল থেকে বাছাই করা হয় 100 গোর্খাকে। দীপঙ্কর ব্যানার্জি আরও বলেন, ভারতের প্রতি আনুগত্য এই গোর্খারা ভারতের কোনো সৈন্যের চেয়ে এতটুকু কম নয়, বরং বেশি। ধরুন, দক্ষিণ ভারতে বা উত্তর পূর্বাঞ্চলের নানা জাতিগত কারণে বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে বিভিন্ন রেজিমেন্টের সেনা মোতায়েন নিয়ে কিছুটা ভাবতে হয়, কিন্তু গোর্খাদের নিয়ে সেই সমস্যাও নেই। তাদের আনুগত্য, প্রশ্নাতীত সাহসিকতা অতুলনীয়। তারা এটা নিয়েও অত্যন্ত কৃতজ্ঞ যে নেপালের, বিশেষ করে গ্রামীণ এলাকার ভারতের এই সেনাবাহিনী
রুটি-রুজির সবচেয়ে বড় নির্ভরযোগ্য উৎস। ভারতের প্রথম ফিল্ড মার্শাল সেম মানেকশ একবার বলেছিল, ভারতে যদি কোনো সৈন্য বলে সে জীবন দিতে ভয় পায় না, তাহলে সে হয় মিথ্যা বলছে, নয়তো সে গুর্খা। আর গোর্খাদের সেই অপরিসীম অবদানের কারণেই নানা বিতর্ক সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনী তাদের নিয়োগ দিতে আজও এত উদ্গ্রীব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, আমাদের গণতন্ত্র কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, এখন না কখনো না। শুক্রবারে এক টুইটে তিনি এমন সুদৃঢ় বক্তব্য পেশ করেন। এর আগে এক টুইটে বাইডেন বলেন, জনগণ নীরব থাকবে না, শোষণ মেনে নিবে না বা আত্মসমর্থন করবে না, প্রতিটি ভোটই গণনা করতে হবে। এছাড়া প্রতিটি ভোট যাতে গণনা করা হয় সেজন্য সমর্থকদের সহায়তা চেয়ে শুক্রবার অপর এক টুইটে বাইডেন বলেন, ভোট গণনা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প আদালতে যাচ্ছেন, প্রতিটি ভোট যাতে গণনা করা হয় তা নিশ্চিত করুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। অ্যাসোসিয়েট প্রেস ও গার্ডিয়ানের তথ্য অনুযায়ী বাইডেন পেয়েছে 264টি ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছে 214টি ইলেকটোরাল ভোট। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এখন জর্জিয়া 16টি ইলেকটোরাল ভোট, নেভাদায় 6টি ইলেকটোরাল ভোট, অ্যারিজোনায় 11টি ইলেকটোরাল ভোট ও পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল ভোট। এই রাজ্যের ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। তবে কোনো কোনো সংবাদ মাধ্যমের চোখ নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোটের দিকেও। এদিকে বেঁচে আছেন জানার পরও 74 বছর বয়সী এক বৃদ্ধকে সারা রাত রেখে দেওয়া হয়েছিল লাশ রাখার বাক্সে। পরিবারের সদস্যদের এমন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের তামিলনাড়ুর সালেমে। এ ঘটনার পরে থানা পুলিশও হয়েছে। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, বালাসু ব্রহ্মনম কুমার নামের ওই বৃদ্ধাকে কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এরপরই একটি প্রতিষ্ঠান থেকে লাশ রাখার ফ্রিজার বাক্স ভাড়া করেন বৃদ্ধের ভাই। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে সেই বক্সেই ঠাঁই হয় এই বৃদ্ধের। ডি নিউজ জানিয়েছে, গত মঙ্গলবার ওই বাক্সটি ফেরত নিতে আসেন প্রতিষ্ঠানের এক কর্মী। তিনি এসে বাক্স খুলে অবাক হয়ে যান, দেখেন এক জীবন্ত লোককে রাখা হয়েছে বাক্সে। শ্বাস নিতে না পেরে তিনি তখন হাঁফাচ্ছেন। পরে তার উদ্যোগে ফের হাসপাতালে ভর্তি করা হয় ওই বৃদ্ধকে। পুলিশের অভিযোগ, লাশের বাক্স রেখে ওই বৃদ্ধের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তার পরিবারের সদস্যরা। ওই বৃদ্ধকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল লৈবঙ্কিং নামে এক আইনজীবী। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আসেন বৃদ্ধের বাড়িতে। তিনি বলেন, ওই বৃদ্ধকে সারা রাত ওই বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানায়, বৃদ্ধের আত্মা এখনও দেহমুক্ত হয়নি, তাই অপেক্ষা করছি। জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠান স্টোর কিপারের কাজ করতেন এই বৃদ্ধ। অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগে। বর্তমানে তিনি থাকতেন তার ভাই এবং ভাতিজির সংসারে। এই ঘটনায় পরিবারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে বাজিমাত করে ফেলেছে জো বাইডেন, নিভে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আবার জেতার আশা। বাইডেন জয়ের খুব কাছে চলে এসেছে। জর্জিয়ায় নিজের আধিপত্য বিস্তার করে অঙ্গরাজ্যটিতে ট্রাম্পকে টপকে নিজেকে এগিয়ে নিয়েছেন 917 পপুলার ভোটে। অথচ শুরু থেকে সেখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়েছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, জর্জিয়ায় দীর্ঘ সময় পেছনে থাকার পর ট্রাম্পকে টপকে এগিয়ে গেলেন জো বাইডেন। তবে কয়েক হাজারের মতো ভোট গণনা বাকি এখনও। রাজ্যটিতে জো বাইডেন জয় পেলে 16টি ইলেকট্রাল কলেজ ভোটের সবগুলি তিনি পেতে পারেন, যা হবে হোয়াইট হাউস জয়ের মূল চাবিকাঠি। অবশ্য বাইডেন হোয়াইট হাউস জয়ে মাত্র 6 ভোট দূরে দাঁড়িয়ে আছেন, যার বর্ষা ছিল 6 ইলেকট্রাল ভোটের নেভাদা। খবরে বলা হয়েছে, জর্জিয়ার শুরু থেকেই ছিলেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুক্রবার রাজ্যটিতে আবারও ভোট গণনা শুরু হলে দ্রুতই নিজের লিড হারাতে থাকেন তিনি। CNN বলছে, দ্বিতীয় মেয়াদে নিজের ক্ষমতা ধরে রাখতে হলে জর্জিয়ায় 16টি ভোট ট্রাম্পকে অবশ্যই পেতে হবে, না হলে তার আশা বাঁচবে না। তার ম্যাজিক ফিগার 270 যাওয়া আশা থেকেই যাবে। অবশ্য যে পরিমাণ ভোট গণনা বাকি রয়েছে তাতে বলা চলে খুব বেশি একটা ব্যবধান নেই দুজনের। তবে বাইডেন জর্জিয়ায় শেষ পর্যন্ত জয় না পেলেও নেভাদা তার সেই বর্ষের আলো জ্বলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 6 ইলেকট্রাল ভোটের এই রাজ্যে ইতিমধ্যে 11,000 বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সেখানে প্রেসিডেন্ট হতে তার এই 6 ভোটই যথেষ্ট। জর্জিয়া ও পেনসিলভেনিয়া এছাড়া 270 যা হবে না ডোনাল্ড ট্রাম্পের। দ্য অ্যাসোসিয়েট প্রেসের মতে, জো বাইডেন এগিয়ে আছেন 264 ইলেকট্রাল ভোট পেয়ে, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ইলেকট্রাল কলেজ ভোট। বলা হচ্ছে, শুধু নেভাদাতে বা বাকি 4টি রাজ্যের যে কোনো একটিতে জয় পেলে জো বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের ক্ষেত্রে পথটা কঠিন। আবার হোয়াইট হাউসের দায়িত্ব ফিরে পেতে তার পেনসিলভেনিয়া এবং সঙ্গে বাকি 4টি রাজ্যের 3টিতে জয় দরকার। এর মধ্যে নেভাদা ও অ্যারিজোনায় আগেই এগিয়েছিলেন বাইডেন। এবার জর্জিয়া ও এছাড়া পেনসিলভেনিয়াতেও তিনি ব্যবধানে কমিয়ে আনছেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে আমাদের মাতৃভূমি প্রভাবমুক্ত হয়ে স্বাধীন অস্তিত্ব লাভ করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত হয়। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭৫-এর ৭ নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে আমাদের মাতৃভূমি প্রভাবমুক্ত হয়ে স্বাধীন অস্তিত্ব লাভ করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত হয়। স্বদেশবাসীর জাগরিত দৈহিক চেতনায় পরাজিত হয় আধিপত্যকামী শক্তির অসভ্য ইচ্ছা। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার চেতনায় আধিপত্যবাদী শক্তির নীল নকশা প্রতিহত করে দেশের বীর সৈনিক ও জনতা। তিনি বলেন, সেই দিন সবার সম্মিলিত প্রয়াসে জনগণে নতুন প্রত্যয়ে জেগে ওঠে। ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি। আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধিকার সহ স্বাধীনতার চেতনা বিরোধী সুগভীর ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংগঠিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের চরম প্রতিহিংসার শিকার দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দী রেখে দেশকে আবার স্বাধীনতা পরবর্তীকালের মতো পরিস্থিতির মুখোমুখি করতে যে গভীর ষড়যন্ত্র চলছে তা থেকে উত্তরণে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে। এদিকে ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন। শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার হুসেনি দালাল ইমামবাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কাসেম আব্বাস ও নূর আলম প্রমুখ। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এরই সঙ্গে এই আচরণের বিরুদ্ধে সব আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। বক্তারা অনতিবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা প্রার্থনা করে বাধ্য করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের সব পণ্য বর্জনের দাবিও জানানো হয়। সেতুতে উঠতে আরেকটি সেতুর দরকার। বলছিলাম, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুরজনা ইউনিয়নের ছোট্ট মহারাজপুর গ্রামের বা ওই খোলা পুরজনা সড়কের কংক্রিট সেতুতে উঠতে বা পার হতে হয় বাঁশের আরেকটি সেতু। 10 মাস আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে 16,31,324 টাকা ব্যয়ে 20 ফুট দৈর্ঘ্যের এই কংক্রিট সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকে ওই ব্রিজের দুপাশে সড়ক না থাকায় ওই এলাকায় 15টি গ্রামের প্রায় 15,000 মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ বাসের সাঁকো দিয়ে ব্রিজে উঠে তারপর অতি কষ্টে ব্রিজটি পার হচ্ছে। গ্রামগুলো হলো বাসরা, চর বাসরা, পুরজনা বা ওই খোলা, রানীকোলা, ছোট্ট মহারাজপুর, চর কাদই, পুরান কাদই, পুঠিয়া, বেলতৈল, উল্টা ডাব, চরকজুরি, বড় মহারাজপুর, কাকরিয়া ও জামিরতা। এ বিষয়ে ছোট্ট মহারাজপুর গ্রামের আব্দুস সালাম বলেন, এইসব গ্রামের প্রায় 15,000 মানুষ প্রতিদিন এই সড়ক ও ব্রিজ দিয়ে ইউনিয়ন তফসিল অফিস, পোস্ট অফিস, একটি আশ্রম, 2টি হাসপাতাল, 2টি ব্যাংক ও 3টি হাট বাজার যাতায়াত করেন। এছাড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন 4টি বিদ্যালয়, একটি কলেজ ও 5টি মাদ্রাসার 3,000 শিক্ষার্থী যাতায়াত করে। প্রায় 10 মাস আগে ব্রিজটি নির্মাণ করা হলেও এর দুপাশে সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ না করায় বর্ষার সময় গ্রামের চাকরিজীবীদের দেয়া 20,000 টাকায় বাঁশের মাচা তৈরি করে যাতায়াত চলছে। এটাও পুরনো হয়ে পাড়ায় ও পানিতে পচে নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণবোঝায় রিক্সা, ভ্যান যাতায়াত করতে পারছেন না। তারা আরও জানান, ব্রিজটি নির্মাণের পর দায়সারাভাবে সামান্য মাটি ফেলা হয়, ফলে বর্ষার শুরুতেই তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গ্রামের চাকরিজীবীদের দেয়া চাঁদার টাকায় বাঁশের মাচান তৈরি করে যাতায়াত করতে হচ্ছে। তাই তারা অবিলম্বে ব্রিজটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান। এ বিষয়ে পুরজনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসমান গনি বলেন, ব্রিজটি নির্মাণের পরই বন্যার পানি চলে আসায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। বন্যার পানি সরে গেলে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হবে। এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টি নির্মাণের পর কিছুটা মাটি ভরাট করা হয়েছিল, কিন্তু বন্যার পানির তীব্র চাপে তা ভেঙে গেছে। পানি সরে গেলে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ডেমোক্রেটের জো বাইডেন। ইতিমধ্যে গাদামার্কায় নির্বাচন করা জো বাইডেন 264টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকটোরাল কলেজ ভোট। দুদলমান 5টি রাজ্যের মোট 2টিতে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী বাইডেন। ফলে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একমাত্র সময়ের ব্যাপার।
দুদুল্যমান রাজ্যে নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও আলাস্কা ছাড়া বাকি দুটি রাজ্যে জর্জিয়া ও নেভাদায় এগিয়ে গেছেন বাইডেন। এর একটিতে জিতলে নিশ্চিত হবে হোয়াইট হাউসের কর্তৃত্ব। বাংলাদেশ সময় শুক্রবার বিকালে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকা জর্জিয়াতে বর্তমানে 917 ভোটে এগিয়ে আছেন বাইডেন। ইতিমধ্যে রাজ্যটিতে 99% ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষক বলছে, রাজ্যটিতে বাইডেন 49.39 ভোট পেয়ে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন 49.37% ভোট। সংখ্যার বিচারে বাইডেনের ভোটের সংখ্যা 2,44,09,371 আর ট্রাম্প পেয়েছে 2,44,08,454 ভোট। নির্বাচনের পর থেকে জর্জিয়াতে বিপুল ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে ডাকযুগে ভোট যোগ হওয়ায় এগিয়ে যান ডেমোক্রেটের জো বাইডেন। রাজ্যটিতে 16টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অন্যদিকে নেভাদা রাজ্যে 49.4% ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্পের হাতিমার্কা পেয়েছে 48.5% ভোট। এই রাজ্যে 6টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। অবশেষে 40 টাকা কেজিতে নেমেছে আমদানি করা পেঁয়াজের দাম। এক মাস আগে এই পেঁয়াজ 100 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আর দেশি পেঁয়াজ আগের মতো কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। কমে এসেছে কাঁচামরিচের দামও। দাম কমার তালিকায় রয়েছে আটা, ময়দা, ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম। এছাড়া সব ধরনের মশলার দাম কমেছে। কমে আসছে শীতের সবজির দাম, বাড়েনি বোতলজাত সোয়াবিনের দামও। তবে খোলা সয়াবিন ও পাম দামের কিছুটা বেড়েছে। শুক্রবার 6 নভেম্বর রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানানো হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে আমদানি করা পেঁয়াজের দাম 40 টাকায় নেমেছে। গত মাসের শুরুতে যা 100 থেকে 110 টাকা কেজি কিনতে হয়েছে। আগের দামে আলু পাওয়া যাচ্ছে। কারণ বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, এক মাস আগে আলু 40 টাকায় বিক্রি করেছি, মাঝখানে 60 টাকা হয়েছিল, এখন কমে 40 টাকায় নেমে এসেছে। তবে বাজারে আসা নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, শীতে সোয়াবিন ও পাম তেল জমে যায়, এ কারণে এই সময় খোলা সোয়াবিন ও পাম তেলের দাম কিছুটা বেড়ে যায়। এছাড়া সব পণ্যের দামই এখন নিম্নমুখী। রাজধানীর মানিকনগর বাজারের চাল ব্যবসায়ী রাজিবুল ইসলাম বলেন, গত এক মাস ধরে চালের দাম 1 টাকাও বাড়েনি, বরং সব ধরনের চালের দামই কমেছে। এক মাস আগে মোটা চাল 50 টাকা কেজি বিক্রি করছিল, এখন সেই চাল 50 টাকাই নিচ্ছে। তবে চালের দাম কিছুটা কমেছে, 45 টাকাতেও মোটা চাল বিক্রি করছেন বলে জানান তিনি। এদিকে পেনসিলভেনিয়া ও মিশিগানে ভোট গণনা বন্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের চালানোর প্রচেষ্টা রুখে দিয়েছে স্থানীয় আদালত। বৃহস্পতিবার 2 আদালতে ভিন্ন ভিন্ন শুনানি শেষে এর রায় দেওয়া হয়। এর আগে জর্জিয়ার আদালতেও ট্রাম্প শিবিরের আবেদন খারিজ হয়ে যায়। পেনসিলভেনিয়ায় ভোট গণনা থামাতে অঙ্গরাজ্যটির আদালতে আবেদন জানিয়েছিল ট্রাম্পের প্রচার শিবির। শুরুতে অভিযোগ করা হয়, গণনা প্রক্রিয়ায় ট্রাম্পের প্রচার শিবিরের কোনো পর্যবেক্ষণ থাকতে দেওয়া হচ্ছে না। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি চলার সময় ট্রাম্প শিবিরের স্বীকার করেছে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে ভোট পর্যবেক্ষণ করা গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ফিলাডেলফিয়া সিটি কমিশনার জানান, কনভেনশন সেন্টারটিতে ট্রাম্প শিবিরের অন্তত 34 জন পর্যবেক্ষণ রয়েছেন। শুনানি শেষে বিচারপতি পল এস ডায়মন্ড ট্রাম্প শিবিরের ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, গণনার সময় কোনো পক্ষের কতজন পর্যবেক্ষণ উপস্থিত থাকবেন তা নিয়ে 2 দলের সমঝোতা হওয়া উচিত। ব্যালট গণনার সময় কোনো দলেরই 60 জনের বেশি পর্যবেক্ষক উপস্থিত থাকা উচিত হবে না। মিশিগানে গণনা কেন্দ্রগুলোতে নির্বাচনী পর্যবেক্ষকরা উপস্থিত না থাকা পর্যন্ত গণনা স্থগিতের আবেদন জানিয়েছিল রিপাবলিকান শিবির। একই সঙ্গে ভোট গণনার আগে সেখানে মেইল ইন ব্যালটের ড্রপ বক্স জমা দেওয়া হয়েছে, সেখানকার ভিডিও ফুটেজ রিপাবলিকানদের কাছে দিতে বলা হয়। তবে মিশিগান আদালতের বিচারপতি সিনথিয়া স্টিফেন্স সে আদালত খারিজ করে দেন। এদিকে রিপাবলিকানদের আচরণে ক্ষুব্ধ ট্রাম্পের 2 ছেলে। পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হিমশিম খাচ্ছেন, তখন রিপাবলিকানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার 2 ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। দল দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে তারা। ট্রাম্পের 2 ছেলের টুইটার পোস্টে উদ্বুদ্ধ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তথ্য জানিয়েছে, ভোটের দিন রাতেই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন 270 ইলেকট্রাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী তার হাতে আসা ইলেকট্রাল ভোটের সংখ্যা 264। এদিকে পেনসিলভেনিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, আলাস্কায় এখন ফলাফল স্পষ্ট হয়নি। এর মধ্যে নেভাদায় বাইডেন এগিয়ে আছেন, আর জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় ক্রমে তিনি ব্যবধান কমিয়ে আনছেন।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সব মিলিয়ে জয়ের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে তার। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট গণনা বন্ধের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে ট্রাম্প শিবিরের আবেদন খারিজ হয়ে গেছে। ভোট গণনা শেষ হওয়ার আগে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছে রিপাবলিকানরাও। এমন অবস্থায় রিপাবলিকানদের বিরুদ্ধে এক হাত দিয়েছেন ট্রাম্পের দুই পুত্র ট্রাম্প জুনিয়র ও এরিক। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্পের জুনিয়র রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে টুইটার লিখেছেন, ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের, তবে উল্টো দেখা যাচ্ছে গণমাধ্যমের সামনে তারা মূর্ছে পড়েছেন। উদ্বেগের কারণ নেই, ডোনাল্ড ট্রাম্প লড়াই করে যাবেন আর বরাবরের মতো তারা কেবল দেখতে থাকবেন। ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেছেন, কথায় রিপাবলিকানরা কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত, এই জালিয়াতের বিরুদ্ধে লড়ুন। এই সময় আপনারা বেড়ার পালে মিশে গেলে আমাদের ভোটাররা আপনাদের কখনোই ভুলবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।